প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে স্তন ক্যান্সার নির্ণয় এবং চিকিৎসা, কোথায় যাবেন। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের এবং ক্যান্সার এপিডেমিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ হাবিবুল্লাহ তালুকদার রাস্কিন। চলুন কথা বলে এই বিষয়টি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য স্যারের কাছ থেকে জেনে নেই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদের। স্তন ক্যান্সার কি এবং কিছু ফ্যাক্টর সেক্ষেত্রে কাজ করে, প্রিডিসপোজিং ফ্যাক্টর যেটিকে আমরা বলি, কি কি রয়েছে সেই ফ্যাক্টরগুলো? শরীরের অন্যান্য জায়গার মতোই স্তনের টিউমার, যেটাকে আমরা বলি, টিউমার তো দুই রকম হয়, একটা হলো যে বেনাইন টিউমার আর একটা ম্যালিগন্যান্ট টিউমার। এবং টিউমারটা আবার কীভাবে হয়, যে আমাদের যে সেল ডিভিশন হয়, একটা কোষ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি কোষের সৃষ্টি হয় বলেই তো আমরা বড় হই। এই প্রক্রিয়ার মধ্যে যদি কোনো অ্যাবনর্মাল একটা সিচুয়েশন হয়, যে কোষের সমষ্টি, মানে অনেকগুলা কোষের সমষ্টি একসাথে সংখ্যায় অনেক বাড়তে থাকলো, নিয়ম নীতি ছাড়া, কোনো থামার কোনো লক্ষণ নাই, এরকম ক্ষেত্রে যখন অস্বাভাবিক কোষ বৃদ্ধির ফলে কোথাও একটা চাকা বা পিণ্ড হয়, তাকে আমরা বলি টিউমার। এটা অন্য জায়গার মতো ব্রেস্টেও হতে পারে বা স্তনেও হতে পারে। তো এই টিউমার আবার দুই রকম। যে টিউমারটা যেখানে উৎপত্তি হয়, যে অঙ্গে অথবা আরো শুদ্ধ করে বললে যে টিস্যুতে, অনেকগুলো কোষের সমষ্টিকে আমরা বলি টিস্যু, সেই টিস্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকে, এটা বড় হয় বা কিন্তু ছড়ায় না, অন্য কোথাও ছড়ায় না, সেটাকে আমরা বলি বেনাইন টিউমার ডাক্তারি ভাষায়। অর্থাৎ এটা অক্ষতিকারক টিউমার, কারণ এটা অন্য কোথাও ছড়ায় না, আক্রান্ত করে না, এটা অপারেশন করে ফেলে দিলেই চিকিৎসাটা কমপ্লিট। আরেকটা হলো ম্যালিগন্যান্ট টিউমার, যেটা নিয়ে আমাদের মূল মাথা ব্যথা, যে সেটা হলো যে এই টিউমারের লক্ষণটা হলো এটা বড় হতে পারে, ছোট হতে পারে, কিন্তু লক্ষণ বা তার নেচারটা হলো এরকম যে সে এক জায়গায় চুপচাপ থাকবে না, সে আশেপাশে স্ট্রাকচারগুলোকে ধরবে। শরীরে যে লিমফ্যাটিক ড্রেনেজ, আমরা বাংলায় যারা সায়েন্স পড়েছি, যে লসিকা গ্রন্থি, লসিকা নালী, এর মাধ্যমে আশেপাশের ওই গ্ল্যান্ড বা লসিকা গ্রন্থিগুলোকে আক্রান্ত করে, এমনকি রক্ত প্রবাহের মাধ্যমে শরীরের দূরের কোনো অঙ্গে গিয়ে আঘাত হানতে পারে। এই যে তিনভাবে ছড়ায়, এইটাকে বলে আমরা মেটাস্টেসিস, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে যাচ্ছে। তো এটাই হলো ম্যালিগন্যান্ট টিউমারের বৈশিষ্ট্য। এবং সহজ করে সাধারণ মানুষ আমরা বোঝার জন্য শরীরের যে কোনো ম্যালিগন্যান্ট টিউমারকে আমরা বলি ক্যান্সার। এই হলো মূলত যে স্তনেরটাও একই নিয়ম, যা বললাম তাই। তো এখন এই স্তনের মধ্যে যে শুধু টিউমার হয় বা ক্যান্সার হয় তা তো না, আরও ছোটোখাটো আরও অনেক সমস্যা হতে পারে, অ্যাবসেস হতে পারে বা ফোড়া হতে পারে, বা অনেক ধরনের স্কিনের প্রবলেম হতে পারে, নানান ধরনের প্রবলেম হতে পারে। আরেকটা হয় যে টিউমারটা যেমন থাকে ভরাট থাকে, মানে ভিতরটা একদম ভরাট, হ্যাঁ, কোনো ফাঁকা নাই, কিন্তু এক ধরনের সিস্ট বলি আমরা, একটা ধরনের একটা বস্তার মতো একটা থালা, হ্যাঁ স্যাক বলি, যেটার ভিতরে ফাঁকা, এর ভিতরে পানি জমতে পারে, পুজ জমতে পারে, এরকম হতে পারে, এটাকে বলে আমরা সিস্ট বলি। তো ব্রেস্টে এই ধরনের সিস্টও হতে পারে। এই স্তন ক্যান্সারের রিস্ক ফ্যাক্টরগুলো এর মধ্যে কিছু আছে যেগুলো আমাদের নিয়ন্ত্রণের মধ্যে, আমরা চাইলেই একটু জীবনযাপনের মধ্যে পরিবর্তন আনতে পারি, ওগুলিকে আমরা অ্যাভয়েড করতে পারি, ভালো জিনিস গ্রহণ করতে পারি, এরকম কিছু। যেমন রিস্ক ফ্যাক্টর, যেমন আমরা বলি যে খুব যে মুটিয়ে যাওয়া, মোটা হয়ে যাওয়া, এবং এটা কীভাবে হয়, খাওয়া দাওয়ার রুচি খুব বেশি, মাংস এবং বিশেষ করে লাল টকটকা মাংস, চর্বি জাতীয় মাংস খুব বেশি খাই, কিন্তু পরিশ্রম করি না, কাজ করি না, আলসেমি বা এরকম ব্যায়াম ট্যায়াম করি না, তাদের মধ্যে মুটিয়ে যাওয়ার প্রবণতাটা, এটা একটা পর্যায়ে প্রথমে নর্মাল বলি আমরা, তারপরে একটা ওভারওয়েট বলি একটা লেভেল পর্যন্ত, এবং তারপরে গিয়ে আমরা বলি যে একদম স্থূলাঙ্গিনী, না, ওবেসিটি যেটাকে আমরা বলি। তো এটাও কিন্তু স্তন ক্যান্সারের একটা রিস্ক ফ্যাক্টর। এর কারণ মূলত যে ওই যে খাওয়া দাওয়া এবং ব্যায়াম, এটি প্রতিরোধযোগ্য। আরেকটা বিষয় আছে, সেটা হলো যে আমরা চাইলে, যেটা আমরা পারি, যে আমরা সন্তান সংখ্যার কথা বলি, আমরা বিয়ে বয়সের কথা বলি। যেমন বিয়ে, খুব অল্প বয়সে বিয়ে হলে যেমন জরায়ু মুখের ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আমরা যদি আবার খুব বেশি বয়সে বিয়ে এবং প্রথম বাচ্চাটা 30-32-এর পরে গিয়ে নেই, তাহলে কিন্তু আবার স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। বিয়ের বয়সও একটা ফ্যাক্টর, মানে সময়ের কাজটা সময়ই করতে হবে, আগেও না পরেও না। ঠিক ওইরকম আমি সবচেয়ে বেশি জোর দিতে চাই
যে ব্রেস্ট ফিডিং এর উপর, অর্থাৎ আপনার সন্তানকে, একজন মা তার সন্তানকে বুকের দুধ খাওয়াবেন, এটাই সৃষ্টির নিয়ম, এটাই স্বাভাবিক এবং ন্যাচারাল। আল্লাহ তাআলা বলি, সৃষ্টিকর্তা বলি সবাই। এই আমাদের বক্তব্যটা হলো যে এই যে স্তন ক্যান্সার, যারা স্তন পান করান না নিজের সন্তানকে, তারা কিন্তু দুজনের ক্ষতি করেন। প্রথমত নিজের স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেন, এবং দ্বিতীয়ত শিশুর যে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটা মায়ের দুধের মধ্যেই আসে সেটা থেকে বঞ্চিত করেন। এই কারণে এই জিনিসগুলোকে আমরা বলি, খাওয়া দাওয়ার অভ্যাসের কথা বলে ফেলছি, এই ধরনের কিছু আছে যেগুলো আমরা চাইলেই পরিবর্তন করতে পারি, মানে আমরা নিজেদের একটু নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারি। আর কিছু রিস্ক ফ্যাক্টর আছে যেগুলি আমাদের নিয়ন্ত্রণের মধ্যে নাই, এগুলি আসলে অপরিবর্তনযোগ্য বা মানে মডিফাই করতে পারি না আমরা। এর মধ্যে এক নম্বর যদি বলি বয়স, আর কোনো রিস্ক ফ্যাক্টরের দরকার নাই, শুধু বয়স বাড়তে থাকবে একজন মহিলার স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়তে থাকবে। এবং ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে বলা হয় 50-এর উপর সবচেয়ে বেশি রিস্ক বেশি, কিন্তু কেন জানি না আমাদের হাসপাতালের যে রেজিস্ট্রি থেকে আমরা দেখি যে 40 বছরের বয়সের পরেই আমাদের মধ্যে সবচেয়ে বেশি স্তন ক্যান্সারের রোগীরা চলে আসছে। এটার সাথে নানান ফ্যাক্টর কাজ করতে পারে, যাই হোক ক্লাইমেট টাইমটা অনেক কিছু থাকতে পারে। তো বয়স একটা ফ্যাক্টর। তো ওরকম আমরা বলি ফ্যামিলি হিস্ট্রি, খুব স্ট্রং যদি ফ্যামিলি হিস্ট্রি থাকে, মায়ের দিককার মা, খালা, বড় বোন, নানি, এরকম কারো যদি স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার যদি এরকম ইতিহাস থাকে, তাহলে তার মধ্যে ঝুঁকিটা একটু বেশি থাকবে। আরো কিছু আছে, যেমন আপনি খুব অল্প বয়সে যাদের মাসিকটা শুরু হয়ে যায়, আবার দেরিতে বন্ধ হয়, মেনোপজটা অনেক দেরিতে হয়, তার মানে এই যে ইস্ট্রোজেন, প্রজেস্টেরন হরমোনগুলোর কথা আমরা শুনি না, এই হরমোনের সাথে যেহেতু ব্রেস্ট ক্যান্সারের একটা রিলেশন আছে, যত বেশি লম্বা সময়ে এই হরমোনের সংস্পর্শে মানুষ থাকবো, তত বেশি রিস্কটা হবে। এই কারণে বললাম যে যাদেরকে। আরেকটা হলো যে মেনোপজের পরে, মেনোপজ মানে পিরিয়ড বন্ধ হয়ে যাওয়ার পরে, অথবা কারো যদি অপারেশনের মাধ্যমে যদি আপনার ইউটেরাসটা ফেলে দেওয়া হয়, তো তখন কি, তখন অনেকের মধ্যে নানান ধরনের প্রবলেম হয়। তো ডাক্তার অনেক সময় হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দেন, এটা আবার দীর্ঘদিন নিলে তাদের মধ্যে স্তন ক্যান্সার। স্যার, যেহেতু নির্ণয় এবং কোথায় যাবেন সেটি আমাদের আজকের হাইলাইট, তো একটু জানতে চাইবো, বা নির্ণয়টাতে যদি আসি, সেই রোগ নির্ণয়ের বিষয়টা তো ঘর থেকেই আসে আমার মনে হয়, স্তন ক্যান্সারের ক্ষেত্রে বিশেষ করে একজন মহিলা সে নিজেই নিজের স্তনটিকে পরীক্ষা করে দেখতে পারেন, সেটি স্যার কিভাবে সম্ভব, এবং সেখান থেকে শুরু করে একজন ডাক্তারের কাছে যখন যাবেন ওই পর্যন্ত এই রোগ নির্ণয়ের পদ্ধতিটি কি কি হতে পারে স্তন ক্যান্সারের ক্ষেত্রে? আমি আগে প্রথমে একটু মানে উন্নত বিশ্বের কথা বলি। সেখানে বলা হয়, আমি তার আগে আরেকটা বিষয় স্পষ্ট করে নেই, আমরা কিন্তু যে বলি আর্লি ডিটেকশন, মানে প্রাথমিক অবস্থা নির্ণয়, এটারও কিন্তু দুইটা ধাপ আছে। একটা ধাপ হলো যখন অলরেডি স্তন ক্যান্সারের কোনো না কোনো লক্ষণ ফুটে উঠছে, যেমন লক্ষণগুলা কি, যেমন একটা চাকা বা পিণ্ড যদি হয়, আরেকটা হলো যে এটা টের পায় আর কি, আরেকটা হলো যে চামড়ার মধ্যে যদি এক ধরনের কুচকানো, যে মসৃণতা নষ্ট হয়ে গিয়ে কুচকানো বলি আমরা, কমলা লেবুর খোসার গায়ে যেমন ছোট ছোট গর্ত বা পিঠের মতো ওইরকম যদি চামড়াটা হয়ে যায়, স্তনের বোটা সেটা যদি ভিতরে ঢুকে গিয়ে থাকে, অথবা যদি ওখান থেকে রক্ত বা রক্ত মিশ্রিত কোনো কিছু বের হয়, এই ধরনের যদি লক্ষণগুলো থাকে, তাহলে তো এটা একটা পর্যায়ে যে মানুষকে এই কথাগুলো বলার উদ্দেশ্যটা হলো যে এরকম লক্ষণ দেখা দিলে যেন আপনি আর দেরি না করেন, তাড়াতাড়ি ডাক্তারের কাছে যান। কারো এরকম একাধিক রিস্ক ফ্যাক্টর থাকে, তাহলে তারা কি করবেন? আমার কথা হলো যে উন্নত বিশ্বে ম্যামোগ্রাম করা হয়। ম্যামোগ্রাম একটা স্পেশাল টাইপের একটা এক্সরে, যেটা দিয়ে স্তনের ভিতরে কোনো সূক্ষ্ম পরিবর্তন ধরা পড়ে, কিন্তু আমাদের দেশে তো সেটা গ্রামে গঞ্জে জেলা পর্যায়েও নাই। আরেকটা হলো ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন, মানে একজন চিকিৎসককে দিয়ে স্তনটা পরীক্ষা করা। আর সর্বশেষ আপনি যেটা বললেন যে নিজে স্তন পরীক্ষা, আমরা বলি উল্টা দিক থেকে। আমাদের দেশে মানুষ যেহেতু গ্রামে যারা বেশিরভাগ লোক মহিলা বাস করে, তাদের মধ্যে শিক্ষা দীক্ষার একটা ব্যাপার আছে, সচেতনতা ওই লেভেলে যায় নাই, এই জন্য তাদের এক ঢিলে দুই পাখি মারতে চাই। এক নম্বর হলো যে এগুলি বলতে বলতে একটা সচেতনতাও তৈরি হোক, পাশাপাশি অন্তত একজন মহিলা যদি নিজের স্তনটা প্রতি মাসে একবার পরীক্ষা করেন, হয়তো প্রথমবার মিস করতে পারেন, কিন্তু পরবর্তীতে কোনো পরিবর্তন হলেই কিন্তু উনি টের পাবেন, তখন তিনি পরের ধাপে যাবেন। এখন এইটা হলো কিভাবে করতে হয় বা কখন করতে হয়। পিরিয়ড শেষ হওয়ার 1 সপ্তাহের মধ্যে একটা ডেট ঠিক করে নিতে হবে। প্রতি মাসে ওই একটা নির্দিষ্ট দিনে একজন মহিলা কি করবেন, একটু প্রাইভেসি মেনটেন করবেন, একটা সেটা বাথরুমে হোক বা দরজা বন্ধ করে তার রুমে হোক, একটু এক্সপোজ করে তিনি পরীক্ষা করে দেখবেন। প্রথমে দেখবেন যে এরকম কোনো চামড়ার মধ্যে যেগুলো বললাম পরিবর্তন আছে কিনা, তারপরে হাত দিয়ে ফিল করতে হবে, ডান হাত দিয়ে বাম স্তন এবং বাম হাত দিয়ে ডান স্তন। হ্যাঁ, একজন মহিলা যখন তার স্তন পরীক্ষা করবেন, অবশ্যই তার সাথে সাথে এক্সিলা বা বগলতলাটা পরীক্ষা করবেন, কারণ আমরা জানি যে এই স্তনের ক্যান্সার হলে সবার আগে এই বগলতলার গ্ল্যান্ডগুলো আক্রান্ত হয়, তারপরে এই কণ্ঠার হাড়ের এখানে। তো এইভাবে একজন মহিলা
মানে যদি প্রতি মাসে একবার পরীক্ষা করেন। তবে একটা জিনিস বলে রাখি, আমরা অনেক সময় পরীক্ষা করার পদ্ধতি নিয়ে উল্টা আরও একটা কনফিউশন তৈরি হয়। আমরা যেমন আমি যদি এই গ্লাসটা ধরি বা কাপটা ধরি, এদিক থেকে আঙ্গুল দিলাম, এদিক থেকে আঙ্গুল দিলাম, এইভাবে দেখলে কিন্তু কিছুতেই হবে না। অবশ্যই এই হাতের আঙ্গুলের এই 3 আঙ্গুলের যে এই টিপ বা বাল্ব, শুধু এইটুকুই ব্যবহার করতে হবে। ঘড়ির কাঁটার মতো চতুর্দিকে হালকা চাপ দিব, তারপরে মাঝখানে চাপ দিব, নিচে যদি মার্বেল বা সুপারির মতো কিছু টের পাই তাহলে বুঝবো যে এটা টিউমার হতে পারে। আতঙ্কিত হওয়ার কিছু নাই, আপনি আপনার পার্শ্ববর্তী যে ডাক্তার আছেন তার কাছে যাবেন। এক্ষেত্রে স্যার একটু জানতে চাইবো, আতঙ্কগ্রস্ত হওয়ার আগে সবচেয়ে বেশি, তার চেয়ে বেশি যেটা আর কি আমাদের দেশের মহিলাদেরকে বেশি এফেক্ট করে, সেটি হচ্ছে শাইনেস বা একটা লজ্জাবোধ বা সামাজিকভাবে ধর্মীয়ভাবে এক ধরনের মানে নিচু হয়ে থাকা, যে একটু লুকিয়ে থাকা, কারো সামনে না যাওয়া, তার এমনও অনেকে আছে যে হাজবেন্ডের সাথেও এটি শেয়ার করতে লজ্জাবোধ করেন। তাদের জন্য স্যার কি পরামর্শ? তাদের জন্য আমার একটা কথাই শুধু বলার আছে, যারা পর্দানসীন মহিলা আছেন অথবা সংস্কার বা বিভিন্ন কারণে সংকোচে যারা বলেন না, কিন্তু এটা যেহেতু চিকিৎসা না করলে প্রাণঘাতী। আমার কথা হলো যে আমরা যখন এমন একটা রোগ যেটা যদি চিকিৎসা করলে সুস্থ হওয়া সম্ভব, আবার চিকিৎসকের কাছে না গেলে প্রাণঘাতী হিসাবে ধরি আমরা, সেই রোগের জন্য আমি সংকোচ করব না। আমি যদি নিজের সন্তান বা নিজের স্বামীকে বলবো যদি আমি এখনো কোনো এরকম কিছু টের পাই, এবং ডাক্তার দেখানোর কথা যখন আসবে তখন মহিলা ডাক্তার যদি হাতের কাছে থাকেন তার কাছে যাবেন, কিন্তু তার মানে এই না যে আপনি পুরুষ ডাক্তারের কাছে যাবেন না, কারণ জান বাঁচান ফরজ, এটুকু আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দিবেন। আপনি একজন পুরুষ ডাক্তার যদি হয়তো তার কাছেও যাবেন, উনি পরীক্ষা করে অবশ্যই আপনাকে পরবর্তী অ্যাডভাইসগুলো দিবেন যে এরপরে আপনাকে কি করতে হবে, এবং যত দেরি করবেন সেক্ষেত্রে ততই ঝুঁকির দিকে যাচ্ছে। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের বিষয় দিলেন। থ্যাংক ইউ এনটিভিকেও এত সুন্দর একটা প্রোগ্রাম করার সুযোগ করে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম স্তন ক্যান্সার নির্ণয় এবং তার চিকিৎসা কোথায় যাবেন এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। স্যার কিছু পরামর্শ আমাদের দিলেন, রোগ নির্ণয়ের কিছু উপায় আমাদের শিখিয়ে দিলেন। যারা মহিলা আছেন আপনারা দর্শকরা, আশা করছি আপনাদের সবার অত্যন্ত উপকারে এসেছে আজকের পর্ব। এখন আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন সুস্থ দেহ সুস্থ মন। এখন আমরা যে মুভমেন্টটা করবো সেটাকে আমরা বলবো যে অ্যাডভান্স লেগ রেজেস। একটা জিনিস খেয়াল রাখবেন যে কোনো লেগ রেজেস মুভমেন্ট যেমন আপনার লোয়ার ব্যাকের জন্য খুব রিস্কি, আবার লেগ রেজেস মুভমেন্ট হচ্ছে লোয়ার ব্যাক অ্যাজিলিটির জন্য, ফ্লেক্সিবিলিটির জন্য, এটাকে স্ট্রং করার জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু যেহেতু এটা রিস্ক ফ্যাক্টর সবসময় বেশি থাকে, এই জন্য এটা সবাই ওভারলুক করে। এখন আমরা এটাকে ওভারলুক না করে হাউ টু সেফটি প্রসিজিওরটা আমরা করেছি, যে কীভাবে সেফলি জিনিসটা করলে আপনার মুভমেন্টটা ঠিক থাকবে, বেনিফিটও পাবেন, কিন্তু কোনো ইনজুরি লেভেলটা থাকবে না। এখন দেখেন যে কীভাবে আমরা লেগ রেজটা করছি, আমরা কিন্তু একটু ম্যানিপুলেট করছি। ম্যানিপুলেটটা করার কারণটা হচ্ছে যাতে কোনো ইনজুরি লেভেল না থাকে, কারণ লেগ রেজ করতে গেলে দেখা যায় যাদের লোয়ার ব্যাক ইনজুরি নেও তাদের অনেক সময় দেখা যায় ইনজুর হয়ে যায়। কিন্তু এই মুভমেন্ট একটা কন্ট্রোল এনভায়রনমেন্টে করা হচ্ছে, কন্ট্রোল মুভমেন্টটা করছি দেখেই কোনো ইনজুরির কোনো চান্স নেই, শুধু আপনি বেনিফিটই পাবেন। এখন দেখুন কীভাবে আমরা করছি। ওকে ওকে এই অবস্থায় দুটো নিজ নিয়ে আসবে, ওকে ধরবে, ওকে যে কোনো একটা পা সে ধরলো। এখন যখন ব্রিথ ইন তখন লেগটা স্ট্রেচড আউট করবে, একদম স্ট্রেচড আউট, নি স্ট্রেট, ইয়েস, ওকে ব্রিথ আউট, আপ আপ, ইয়েস, ওকে ওকে ব্রিথ ইন, নি ব্যান্ড, ব্রিথ আউট, ওকে এগেন, 1 আপ ডাউন ব্যান্ড, আপ, yes, down, bend. এখন আমরা যদি সরাসরি জিনিসটা স্ট্রেট লেগ করতাম আমরা, তাহলে লোয়ার ব্যাকে ইনজুরি হতো। এই জন্য আমরা কী করছি, আমরা টেনশনটা রিলিফ করছি। লোয়ার ব্যাকে কিন্তু প্রত্যেকটা মাসের মধ্যে একটা ইন্টেলিজেন্স থাকে, যেটা আমরা বলি মাসল মেমোরি, মাসল ইন্টেলিজেন্স। এটাকে আমরা কী করতেছি, এটা বাইপাস করছি। তাতে কী হচ্ছে, মুভমেন্টটা হচ্ছে কিন্তু বেনিফিটটা হচ্ছে লোয়ার ব্যাকটা কিন্তু স্ট্রঙ্গার হচ্ছে এবং ফ্লেক্সিবিলিটি বাড়ছে। আপনার হিপ মাসল, হ্যামস্ট্রিং মাসল, থাই মাসল, পেলভিক মাসল সবগুলো মাসল অ্যাক্টিভেট হচ্ছে। এগেইন স্ট্রেট, না ওই পা স্ট্রেট, আপ ডাউন ব্যান্ড, ওকে অল্টারনেট। আবার দেখুন অন্য পায়ে কীভাবে করছে, ওকে স্ট্রেট আপ ডাউন ব্যান্ড, স্ট্রেট আপ ডাউন ব্যান্ড, ওকে আপ। দিস ইজ এ ভেরি রিস্কি মুভমেন্ট অ্যান্ড ইট ইজ মোর অ্যাডভান্স। তো এই মুভমেন্টটা করলে দ্যার ইজ নো রিস্ক। খালি একটা জিনিসই করবেন না, কোনো জার্কিং করবেন না, কোনো জার্কিং করবেন না যে আমি যত বেশি উপরে পা যদি আমি উঠাতে পারি তাহলে বোধহয় বেনিফিট। নো, আপনি যে মুভমেন্টটা করছেন ছোটো ছোটো মুভমেন্ট, এই মুভমেন্টে আপনার লোয়ার ব্যাকটাকে
স্ট্রঙ্গার করছে এবং ফ্লেক্সিবল করছে। গ্র্যাজুয়ালি সবই ঠিক হয়ে যাবে, কিন্তু আপনি যদি জোরে করতে না, খুব তাড়াতাড়ি বেনিফিটের জন্য যদি বেশি জিনিসটা করতে চান, তাহলে কী হবে, ইউ হ্যাভ টু গো ব্যাক এগেন। এই জন্য আবার যাতে ইনজুরি লেভেলটা না থাকে, যেটা হ্যাভ পেশেন্স, যতটুকু ফ্লেক্সিবিলিটি, স্লোলি ব্রিদিং প্যাটার্নটা করবেন, সবসময় কনসেন্ট্রেট করবেন, আপনার স্পাইন দিয়ে পুরো বডিটাকে মোবালাইজ করবেন, তাহলে কোনো ধরনের রিস্ক ফ্যাক্টর থাকবে না এবং আপনি শুধু বেনিফিটই পাবেন এখান থেকে। প্রিয় দর্শক, আদর্শ খাবার হিসেবে যে খাবারের নাম সবার আগে চলে আসে সেটি হচ্ছে তরল দুধ। এই দুধের বিভিন্ন পুষ্টি গুণ নিয়ে একজন পুষ্টিবিদের পরামর্শ চলুন শুনি। যদি পুষ্টির কথা বলি তাহলে দুধ হলো সর্বোৎকৃষ্ট এবং ক্যালসিয়ামে পরিপূর্ণ একটি খাবার, যেটা আমার একটি বাড়ন্ত শিশু থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত একটা মানুষের ক্যালসিয়ামের চাহিদা এবং প্রোটিনের চাহিদা পূরণ করে থাকে। দুধের প্রোটিন, যার নাম হলো ক্যাজিন, এবং দুধের প্রোটিন আমি কখনোই আর অন্য কোনো খাবার থেকে পরিপূরক হিসেবেও পাবো না। যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিসের রোগীর জন্য সবসময় দুধের প্রোটিনটি খুবই জরুরি। ইনসুলিন যারা নিয়ে থাকেন তাদের ইনসুলিনটি কাজ করতে সাহায্য করে এই দুধের প্রোটিন। এবং রাতের এক গ্লাস দুধ একজন সুস্থ মানুষ, একজন অসুস্থ মানুষ দুজনের জন্যই পরিপূরক খাবার হিসেবে কাজ করে। যখন অসুস্থ অবস্থায় কোনো খাবারই খেতে ইচ্ছে করে না, তখন কিন্তু এক গ্লাস দুধই যথেষ্ট, কারণ দুধকেই কিন্তু বলা হয় আদর্শ খাবার, যার মধ্যে পরিপূর্ণ রয়েছে ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট। এবং অনেকেই দুধের ফ্যাটকে ভয় পান। 100 মিলিগ্রাম দুধের মধ্যে মাত্র 13 গ্রাম ফ্যাট রয়েছে, যা আমার বডিতে সম্পূর্ণভাবেই কিন্তু ইউটিলাইজ হয়ে যায়। দুধের শর্করা, যার নাম ল্যাকটোজের কথা জানে না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম, কিন্তু আমরা খুব অনায়াসে ল্যাকটোজ থেকে সরে যাই। আমরা যদি জানতাম এই ল্যাকটোজ আমার শরীরের জন্য কতটুকু উপকারী, তাহলে কিন্তু অনায়াসে খাবারটিকে আমরা নিতাম। এবং খুবই মজার ব্যাপার হলো, দুধের এই ল্যাকটোজ অর্থাৎ দুধের শর্করা কিন্তু দুধ ছাড়া অন্য কোনো খাবার থেকেই মিলবে না, এবং ল্যাকটোজ ছাড়া একজনের শরীরে কিন্তু কখনো ক্যালসিয়ামই অ্যাবজর্ব হবে না। তাহলে একটি খাবার অন্য একটি খাবারের কিন্তু পরিপূরক এবং হজমে সহায়ক। কাজেই খাবারটাকে পরিপূর্ণতা দিতে এবং শরীরের সম্পূর্ণ পুষ্টি চাহিদা পূরণের জন্য কিন্তু আমরা জেনে বুঝে খাবারগুলোকে অ্যালোকেশন করব। তার মধ্যে প্রতিদিনের খাবারে অবশ্যই আমরা দুধকে যুক্ত করব। সকালে এবং রাতে ঘুমের আগে 1 গ্লাস দুধ আমাদের জন্য অবশ্যই সহায়ক, এবং রাতের উষ্ণ 1 গ্লাস দুধ কিন্তু আপনাকে সারা রাত ঘুমের জন্য সাহায্য করবে এবং যে কোনো মানসিক দুশ্চিন্তা থেকে দূর করবে। দুধের শর্করা অ্যান্টি ক্যান্সার প্রপার্টিজ হিসেবে কাজ করে, কাজে আমরা কখনোই খাদ্য তালিকা থেকে দুধটিকে বিয়োগ করব না, সবসময় এর সঙ্গে থাকব। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের এবারের হেলথ টিপস। যারা কম্পিউটারে কাজ করেন তারা প্রতি 1 ঘন্টা পর অন্তত আধা মিনিট চোখ বন্ধ করে রাখবেন। এতে আপনার চোখ রিল্যাক্স হবে, নতুন করে আবার স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারবেন। দর্শক, আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে কিংবা কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpt.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে। কান পাকা রোগ আমাদের দেশে অতি সাধারণ এবং এটির ইনসিডেন্স এত বেশি যে অনেক লোক, প্রচুর লোক কান পাকা রোগে ভুগতেছে। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান উপভোগের জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। দর্শক, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভির পর্দায়।